all kind of morality, all kind of political ideology, এটা অনেক মূল্যবান আমাদের দেশে। তোমরা না দমন পীড়নের বিরুদ্ধে লড়াই করেছিলে, তোমাদের মধ্যেও তো সেই আচরণগুলোই দেখছি। এই মবক্রেটিক কালচারের সঙ্গে যদি আপনার অস্ত্র যুক্ত হয় তাহলে একটা ভয়াবহ ব্যাপারটা বয়ে দাঁড়া যাবে। বিপ্লব এমন একটা জাগরণ তৈরি করে, তারপর প্রত্যেকেই মনে করে যে আমি তো একজন বিপ্লবী। আপনি কি মনে করেন আগামী যে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, সেই 12 ফেব্রুয়ারিতে যদিও 12,76,95,113 জন নাগরিক চূড়ান্তভাবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত আছেন, সেখানে প্রায় 4.5 কোটি ভোটার হচ্ছে তরুণ সমাজ, যেটা 18 থেকে 35 বছর, 37 বছর। আপনি কি মনে করেন এই ভোটাররা কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে হয় নির্বাচনে? না, সংখ্যাটা তো অনেক, 4.5 কোটি তো অনেক সংখ্যা, এবং এটা ঠিকই বলছেন, তারা একটা নিয়ামকের ভূমিকা পালন করবে, কারা বিজয়ী হবে ইত্যাদি। এখন দেখেন, আমার কাছে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে 5 আগস্ট অপরাহ্নে 2024 সালের এই তরুণদের মধ্যে, মানে তরুণরা যে ভাবমূর্তি নিয়ে জাতির সামনে দাঁড়িয়েছিল, সেই ভাবমূর্তি মানে এখনো অক্ষুণ্ণ আছে কিনা, এটা একটা কিন্তু প্রশ্ন। আর তরুণদের মধ্যে সবাই যে রাজনীতির সাথে জড়িয়ে আছে তা কিন্তু না। রাজনীতির সাথে জড়িয়ে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে একটা অংশ, মানে ধরেন যে খুবই একটা ক্ষুদ্র অংশ তারা দল গঠন করেছে, মানে সক্রিয় রাজনীতি। আর বাকি যারা পার্টিসিপেট করেছিল, যে মানে বাল্ক অফ ইয়ার, তারা তো পরবর্তীকালে আর রাজনীতির সঙ্গে আসেন। অনেকেই যেমন প্রাইভেট ইউনিভার্সিটি যারা, তারা তো লেখাপড়ায় ফিরে গেছে। যদিও পাবলিক ইউনিভার্সিটির তরুণরা বা যুবকরা তারা এক ধরনের রাজনীতির নেশায় পড়ে গেছে। হ্যাঁ, তো ফলে তারপরও আপনার ব্যাপক অংশটা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির যে হায়ার লিডারশিপ, মানে হায়ার আর কি, যেটা তাদের কর্মকাণ্ডে কিন্তু খুব একটা খুশি না। এটা বোঝা যায়। এই যে এরকম আমরা তো দেখছিও যে মানে এনসিপির অথবা যে 3 জন অ্যাডভাইজারি কাউন্সিলে ছিল তাদের ব্যাপারে অনেক কথা উঠছে যে আমরা রক্ত দিলাম, তোমরা এরকম কেন করতেছো। তারপরে দুর্নীতি নিয়েও কথা উঠছে ইত্যাদি। তাদের যে দাপট এবং তারা যে প্রিভিলেজ এনজয় করছে আফটার 5th আগস্ট, সবাই তো এই প্রিভিলেজ এনজয় করে নাই, তাই না? ইনোসেন্ট এবং রিয়াল একটা আকাঙ্ক্ষা থেকে তারা অনেকে কি বলে আন্দোলনে অংশ নিছে। ফলে ওইভাবে বলা যাবে না যে ছাত্র সমাজ বা তরুণ সমাজ একজোটে কাউকে ভোট দিবে কিনা, ইন এ বডি, বা ডিসাইড করে যে আমরা এটাকে জেতাবো, এনসিপিকে জেতাবো, বা এটা আমার মনে হয় না যে ইন এ বডি, হ্যাঁ, একেবারে আনএনিমাস কোনো সিদ্ধান্ত আসবে। সেই সাথে এবং তারপরে আরেকটা ব্যাপার আছে, ধরেন যে এই মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা, হ্যাঁ, যেমন 5th আগস্ট তো কেউ বোঝে নাই যে মানে বিজয়ের পরে এই মুক্তিযুদ্ধের বিপক্ষ একটা শক্তি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু 5th আগস্ট অপরাহ্ন পর্যন্ত কেউ বুঝতে পারে। সবাই একটাই কথা ছিল যে দিস রেজিম শুড গো, মানে আওয়ামী রেজিম শুড গো। এর বাইরে কিন্তু কিছু ছিল না, সংস্কার বলে না, যাই বলে, এগুলোও কিছু ছিল না, একটাই দাবি ছিল। পরে 5th আগস্টের পরে যখন মুক্তিযুদ্ধ নিয়ে একটা বিতর্ক তৈরি হইলো, এবং ফলে অনেকেই কিন্তু এটা স্প্লিট হয়ে যাবে, এই যে তরুণদের যে শক্তিটা না, এটা ভাগ হয়ে যাবে, নানাভাবে এটা ভাগ হয়ে যাবে। ফলে এটা এইভাবে বলা যাবে না যে তরুণরাই একেবারে তাদের সিদ্ধান্ত অনুযায়ী একটা দল বিজয়ী হবে, এইটা বলা যাবে না। হ্যাঁ, এটা লেটস সি যে কি হয় আর কি। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এনসিপি যারা নতুন প্রজন্ম, এনসিপির কথা আপনি নিজেই তুলেছেন, এনসিপিও জামাতের সাথে বিলীন হয়ে গেল, বিষয়টা কিভাবে দেখছেন? এনসিপি তখন জামাতের সাথে যুক্ত হয়ে গেছে। এটা ফ্রাস্ট্রেটিং, একেবারেই হতাশাজনক। কারণটা হচ্ছে যে 5th আগস্টের পরে তারা তো একটা অপটিমিজম দেখাইছিল জাতিকে, একটা আশাবাদ দেখাইছিল যে আমরা তরুণ প্রজন্ম, আমরা একটা কিছু করব, রাষ্ট্রকে রিস্ট্রাকচারালাইজ করব, এটা পুনর্গঠন করব ইত্যাদি। এবং প্রথম দিকে তো সবাই তাদের উপর একটা ভরসাও করছিল, তাই না? যদিও আমি ভরসা করি নাই, আমি ভরসা করি ইন দ্য সেন্স, আমি তো 70 দশকের ছাত্র রাজনীতি করছি, আমি জানি যে মানে ওভার অপটিমিজম
কি পরিণতি আনে। এবং আমরা যেটা করছিলাম, জাসদ যেটা আমরা করছিলাম, জি সেখানে আমরা নিজেরা ভাবছিলাম যে এই দেশ পাল্টায় দিব, এই সমাজ পাল্টায় দিব। তখন বুঝি নাই যে একটা প্রাচীন সমাজ, একটা প্রাচীন বটগাছ উপড়ে ফেলা এত সোজা না। হ্যাঁ, তখন আমরা যে রোমান্টিসিজমে ভুগছিলাম, আমরা যে কমফোর্টেবল ইলিউশনে ভুগছিলাম, সেইটা থেকে তো আমরা জাসদে স্প্লিট হয়ে গেল। বামপন্থীরা, শুধু জাসদ না, সব জায়গায় একটা কি বলে যে ডিজাস্টার দেখা গেল বামপন্থী রাজনীতিতে, মানে যুব সমাজের মধ্যে। বামপন্থী রাজনীতি বেসিক্যালি যুব সমাজই করছে, তাই না? তো ফলে এই স্টোরিটা যেহেতু আমার জানা আছে, সেহেতু আমি মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারপরে আমার আরেকটা জিনিস জানা ছিল, সাইমন বলিভারের একটা বিখ্যাত উক্তি আছে, ওটা ওনার না, উনি কোট করছিলেন। উনি তো ল্যাটিন আমেরিকার 5টা দেশের মুক্তি সংগ্রামের সাথে জড়িত ছিলেন। ওনার একটা বিখ্যাত কথা আছে, রেভলিউশন ডিভাউটস ইজ ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। হ্যাঁ, এখন কি সেই সম্ভাবনা খেয়ে দেখছেন? ফেলছে না, তা না হলে তো এনসিপি কেন জামাতের সঙ্গে তাকে অ্যালাইন হতে হবে, তাই না? খেয়ে ফেলছে বলেই তো, তারা তো নিজেদেরকে এত শক্তিশালী মনে করছে না বলেই তো মানে জোট করলো তারা। তারা তো ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতো, তাই না? তো ফলে এটা বোঝাই যায় যে বিপ্লবের সময় তাদের যে ইমেজ, সেইটা এখন ক্ষয়িষ্ণু এবং ক্ষয়ে 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 একেবারেই কিনারে চলে আসছে, যে কারণে তাদেরকে মানে জামাতের বেসিক্স নিয়ে তাদেরকে রাজনীতি করতে হচ্ছে। জি, ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। যদি মাহবুব কামাল ভাইয়ের যে বক্তব্য, তিনি বলেছেন যে 5 আগস্টের পরে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির উত্থান, সেই শক্তির উত্থানে এনসিপিও যুক্ত হয়েছে বলা হচ্ছে, এনসিপিও সেখানে জামায়াতের সাথে যুক্ত হয়েছেন। এবং সেই সাথে যেই বিষয়টা আমি বলছিলাম যে তরুণ ভোটার, সেই তরুণ ভোটাররা কি ধরনের আশার আলো জাগাতে পারবে, যেটা বলছেন ভাই, বলছেন যে সে আশার আলো মানুষ দেখেছিল, স্বপ্ন দেখেছে, স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আগামী নির্বাচনে সেই যুবকরা, সেই তরুণরা কি ধরনের ভোটারে গিয়ে তারা তাদের ফ্যাক্টর হয়ে উঠতে পারে? ধন্যবাদ। আপনি শুরু করেছেন যে 12,76,00,000 ভোটারের এই দেশ। এই ভোটাররা কোনো হোমোজেনিয়াস ক্লাস না। এর মধ্যে ধনী, দরিদ্র, গরিব আছে, আঞ্চলিক বিষয় আছে, এর মধ্যে নারী পুরুষের ব্যাপার আছে, ধর্মীয় নানা ধরনের সেক্ট আছে, এবং আমাদের আদিবাসী, সমতল এবং পাহাড়ের আদিবাসী সবাই আছে। আবার যে তরুণদের কথা বললেন 4 কোটি 4.5 কোটি, তারা কি একটা হোমোজেনিয়াস ক্লাস? তা না, তাদের মধ্যে নানা ধরনের পার্থক্য আছে। ফলে যখন আমরা ইলেকশন করব, তখন ইলেকশনের হিসাবের সময় দেখতে হবে আমাদের দল, প্রার্থী এবং দীর্ঘদিন ধরে চলে আসা প্রতীকের প্রতি মানুষের একটা আসক্তি। তাহলে প্রার্থী, প্রতীক, এ দুটো খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে দলটাও একটা গুরুত্বপূর্ণ। অনেক সময় একটা দলের প্রতি বিরক্ত হলেও ওই প্রতীক দেখলে মানুষ আবার অনুরক্ত হয়ে পড়ে, এরকম ঘটনা আমরা দেখেছি। এর পাশাপাশি আর একটা বিষয় আছে, সেটা দেখবেন যে নির্বাচনে টাকার খেলা, অনৈতিক চর্চাটা একটা প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচনে। সেটা নমিনেশন নেয়া, নির্বাচন পরিচালনা করা, ভোটারদেরকে প্রভাবিত করা, ভোটের কর্মীদেরকে ব্যবহার করা। এবং আমরা মনে করি যে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়, এই নির্বাচনের টাকাওয়ালারা তারা একটা সাময়িক কর্মসংস্থানের ব্যবস্থা করে। কিছুদিনের জন্য কিছু যুবক তরুণদেরকে তারা তাদের ভোটের কর্মী হিসেবে ব্যবহার করে এবং টাকার বিনিময়ে। তবে সব মিলিয়ে একটা চূড়ান্ত অনৈতিকতারও চর্চা হয়, অর্থনৈতিক অনৈতিকতা, এটা চর্চা হয়। তার সঙ্গে যুক্ত হয় নানা ধরনের, বলবো যে আঞ্চলিকতার প্রশ্ন। ফলে এই ক্ষেত্রে যে একদম তরুণরা সবাই একদম একই ধরনের মানসিকতা পোষণ করবে তা কিন্তু নয়। ফলে ওইটাকে একটু বিবেচনা রাখা দরকার। আর আপনি বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের কথা বলছেন, সবকটা বিশ্ববিদ্যালয় মিলে যে শক্তিটা বিজয়ী হয়েছে বলছে, তারা যদিও তাদের দলীয় ব্যানার ইলেকশন করেনি, তারপর সব মিলিয়ে তাদের ভোটের সংখ্যা কিন্তু 70,000-এর কম। সংখ্যার দিকটা 70,000। হ্যাঁ, তো ফলে এটা একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বলে হয়তো একটা আলোড়ন তৈরি করে, সেটা মাহবুব ভাইদের তো খুব ভালোভাবে জানা আছে। এমনকি আমাদের দল বাসদ খুবই প্রভাবশালী কোনো দল নয়, কিন্তু আমরা একসময় বাসদের ব্যানারেও আমাদের ছাত্র সংগঠন ডাকসুতে 2বার নির্বাচিত হয়েছিল। তাতে কি আমাদের দল একদম গোটা দেশে 3বার, তাতে কি আমাদের দল গোটা দেশে একদম বিশাল আকার ধারণ করেছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। জাতীয় নির্বাচনে আবার আরেক ধরনের ফ্যাক্টর কাজ করে। সেখানে আবার
এলাকার প্রার্থী, এলাকার বিষয়, সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার সঙ্গে আমরা যেটা বলি, বাংলাদেশের মতো দেশে রাজনীতিতে মানি, মাসল, ম্যানিপুলেশন, 3M, এই তিনটার যে কাজ আছে সেটা আর একটা এমকে খেয়ে ফেলে। উনি তো বিপ্লব তার কর্মীদেরকে খেয়ে ফেলে বলছেন, নেতাদেরকে খেয়ে ফেলে বলছেন, এই 3M আবার আর একটা এমকে খেয়ে ফেলে, সেটা হলো মরালিটি। এটা মরালিটি বলতে কিছু থাকে না। আমরা সেই জায়গা থেকে একটা ডেমোক্রেটিক ইলেকশনের আশা করেছিলাম এবং স্বপ্ন দেখছি এখনো। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যখন 5ই আগস্টের আগে একটা কমন মানে রেজিস্ট্যান্স ছিল, কোথা থেকে, যে রাষ্ট্র ক্ষমতার দিক থেকে, আবার কমন একটা ইন্টারেস্ট ছিল যারা রাষ্ট্র ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরাতে চেয়েছে। কিন্তু যখন আওয়ামী লীগ আর ক্ষমতায় নাই, তারপরে দেখুন এনসিপি 4 খণ্ডে ভাগ হয়ে গেল না? এনসিপি হওয়ার আগেই হয়ে গেল তো। প্রত্যেকটা দল তাদের নিজ নিজ জায়গায় ফিরে গেলেন না? মতাদর্শগত দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সাংগঠনিক দিক থেকে, আঞ্চলিক কর্তৃত্বের দিক থেকে তারা প্রত্যেকে তাদের স্বতন্ত্র অবস্থান নিয়ে নিলেন। ফলে অভ্যুত্থানের আগের ঐক্যবদ্ধ অবস্থান কিন্তু অভ্যুত্থানের পরে থাকেনি। এটা থাকার কথাও না, সেটা ফরাসি বিপ্লবের সময় থাকেনি। মাহবুব ভাই যে কথাটা বললেন, সেটার কিন্তু সেই 8-9 বছরে নির্মম যারা নেতা ছিলেন প্রত্যেকে নিহত হয়েছে। ফরাসি বিপ্লবের পরে যে 8-9টা বছর, সেই 8-9 বছরে ফরাসি বিপ্লবের যারা নেতা ছিলেন প্রত্যেকে নিহত হয়েছেন। ফলে তার কারণ কি, বিপ্লব এমন একটা জাগরণ তৈরি করে, তারপর প্রত্যেকে মনে করে যে আমি তো একজন বিপ্লবী। ফলে প্রত্যেকে তার মতটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। ফলে আগের যে একটা শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ভেঙে নতুন একটা শৃঙ্খলার আসার মাঝখানে যে একটা বলে যে অন্তর্বর্তীকালীন কেওয়াজ, সেই কেওয়াজটা চলতে থাকে। আমাদের এখানে গত 1.5 বছর ধরে আমরা সেটা দেখতে দেখতে মানুষের মধ্যে কিন্তু এরকম প্রশ্ন তৈরি হয়েছে, তোমরা না অনৈতিকতার বিরুদ্ধে লড়াই করেছিলে, তোমরা না দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলে, তোমরা না দমন পীড়নের বিরুদ্ধে লড়াই করেছিলে, তোমাদের মধ্যেও তো সেই আচরণগুলোই দেখছি। ফলে যে যুব সমাজের কথা বলছেন, সেই যুব সমাজ কিন্তু তার মূল্যবোধের জায়গাটা ধরে রাখতে আমরা সেই কত পরিষ্কার, সেটা হচ্ছে 5 আগস্টে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে তরুণরা প্রজন্মরা ছিল, সেই তরুণ প্রজন্ম তেমন নির্বাচন তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। বিষয়টি কি এমন? খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। এবং তরুণদের দল যেটা, সেই দলটা তো আর একক শক্তি নয়। জি। এবং তারাও যে কারণে শেষ পর্যন্ত জোট করতে হলো যাদের সঙ্গে, সেটাও খেয়াল করে দেখুন। এটা যারা মাথায় বেঁধেছিলেন জাতীয় পতাকা, যারা কণ্ঠে তুলেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গান, তারা যখন বাংলাদেশের অস্তিত্বেরই বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশের উন্মেষের বিরোধিতা করেছিল, যারা তাদের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের নিজেদের দলের মধ্যে দেখুন এটা নিয়ে কত বড় বিতর্ক হয়েছে। ফলে ফলে ওই শক্তিটা যে একদম ইউনিফাইড আছে তা কিন্তু না, তা সেখানেও নানা ধরনের মত পার্থক্য আছে, বিতর্ক হচ্ছে। ফলে আমরা মনে করি আগামী নির্বাচনটা খুব বেশি যে তাৎপর্যপূর্ণ গুণগত ভাবে পৃথক হয়ে উঠবে তা না, আমাদের আগের নির্বাচনগুলোর মতোই হবে। ধন্যবাদ মাহবুব কামাল। যদি এই 4.5 কোটি যে তরুণ প্রজন্ম, আপনার কি মনে হয় যে যেটা দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, কোন দলটা বেশি এই নতুন প্রজন্মকে বেশি আশার আলো দেখাতে পেরেছে বলে মনে হচ্ছে? বলছি, এখানে একটু রতন ভাইয়ের একটু সাপ্লিমেন্ট করি। সেটা হলো যে এই যে বললেন না যে ফরাসি বিপ্লবের পরে মানে বিপ্লবে অংশগ্রহণকারীদের করুণতা, এটা প্যারিসে গিয়ে দেখে আসছি এবার। আমি ওই যে ফ্রেঞ্চ রেভলিউশনের যতগুলো স্মারক আছে সব জায়গায় আমি গেছি এবং দেখছি যে মানে কি একটা মানে বিপ্লবোত্তর পরের যে মানে বিপ্লবোত্তর সিচুয়েশনটা কি হতে পারে, খুব টেরিফাইং। যাই হোক, আরেকটা জিনিস আপনি যেটা 3M বললেন না, আমি আরেকটা মজার জিনিস বলি। সেটা হচ্ছে 3M না, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এনটি রামারাও। ওনার দলের নাম তেলুগু দেশম। খুব জনপ্রিয় ছিলেন এনটি রামারাও। তো মিড 80s-এ তেলুগু দেশম হেরে গেল, অন্ধ্রপ্রদেশে হেরে গেল। সবসময় উনি মুখ্যমন্ত্রী হইতেন, উনি আবার ইয়েও ছিলেন, অ্যাক্টর ছিলেন, সিনেমা অ্যাক্টর। যাই হোক, হেরে গেলেন পরে আমি তখন পাটগ্রামে থাকি, তো দূরদর্শন দেখা যায় ওই ডিশ ছাড়াই। তো দেখতেছি তো দূরদর্শন করছে এই এই তেলুগু দেশম পার্টির হেডকোয়ার্টারে চলে গেছে, গিয়ে রামারাওকে বলতেছে যে মিস্টার রামারাওকে সংক্ষেপে বলা হতো এনটিআর। মিস্টার এনটিআর, আপনি যে পরাজিত হলেন কারণ কি? আপনার তো এরকম পরিণত হওয়ার কথা না। তো উনি বলছিলেন যে নির্বাচন তো হয়েছে এনটিআর ভার্সেস এমটিআর, পরটা এম। সাংবাদিক জিজ্ঞেস করেছে এনটিআর বুঝলাম সেটা আপনি, এমটিআরটা কি, কে সে?
বলছে এম হচ্ছে মানি, টেরর আর র্যানস্যাক। এই মানে এমটিআর এর সাথে এনটিআর এর যুদ্ধ হয়েছে, সুতরাং এমটিআর তো জিতবে। হ্যাঁ, তো ফলে প্রশ্নে আসছে যদি বলি, হ্যাঁ বলেন, কোন দলগুলো আসলে এই নতুন প্রজন্মকে বেশি আশার আলো দেখাতে পারছে বলে বা দেখাতে পেরেছে কিনা? না এইখানে দেখেন, এইখানে আমি বাস্তবতা যদি আপনি বলেন, যেমন ধরেন তারেক রহমান, তাদের তো আমি ইশতেহার একটু দেখলাম, একটু মানে কি করলাম, গ্লান্স করলাম, পুরোটা পড়িনি আমি। বিএনপির যে ইশতেহার, সেখানে মানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ প্রজন্মের। এটা আমি জাস্ট গ্লান্স করছি, আমি পুরোটা পড়ি নাই। তারা একটা তরুণ প্রজন্মকে নিয়ে তাদের চিন্তা ভাবনা একটু বলছে। কিন্তু আরেকটা ব্যাপার আছে, এইটা আপনাকে স্বীকার করতে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথা হতো তারা বলছেন। হ্যাঁ সেটাও আছে। আপনি যেহেতু তরুণের কথা বলতেছেন, তরুণটা আমি আসতেছি, একটা জিনিস আপনার মানে স্বীকার করতেই হবে যে গত কয়েক বছরে ইসলামাইজেশনটা মারাত্মকভাবে ঘটে গেছে। হ্যাঁ, এবং এইটা ইসলামাইজেশন মানে তরুণ সমাজের মধ্যেও এটা মানে কি বলে এই প্রভাব পড়েছে। হ্যাঁ, এবং ইউনিভার্সিটিগুলিতে যে ছাত্র সংসদের যে বিজয়, এইটা কিন্তু এই ইসলামাইজেশনের একটা ফল। অন্যান্য কারণ আছে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। হ্যাঁ, তো ফলে এখন কেউ কেউ বলছে ওয়েলফেয়ার পলিটিক্স, এটাও তো একটা বিষয় নাকি? কেউ কেউ বলছে বিশ্ববিদ্যালয়গত ওয়েলফেয়ার। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলি ইট ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। এবার ইসলামাইজেশন এর প্রক্রিয়াটা কেন এত সাকসেসফুল হলো? এটা ওয়েলফেয়ারের যে তাদের যে অর্গানাইজেশনাল যে সমস্ত ওয়েলফেয়ার ভিত্তিক যে সমস্ত কর্মকাণ্ড, এই যে ছাত্র সমাজের পাশে দাঁড়ানো, দরিদ্রদের হেল্প করা, তাদেরকে নানাভাবে সহায়তা দেওয়া, হ্যাঁ, এটা তো দীর্ঘদিন ধরে করেছে তারা, তাই না? হয়তো এগুলি সবাই জানে নাই, এটা গোপনে হয়েছে এগুলি, তখন প্রকাশ্যে করার সুযোগও ছিল না। তো ফলে এই যে ইসলামাইজেশন, এই ইসলামাইজেশনের দ্বারা কত পার্সেন্ট যুব সমাজ প্রভাবিত হয়েছে এই হিসাবটা আমি বলতে পারবো না, বাট ইটস এ লার্জ সেকশন অফ দি ইয়াং জেনারেশন, লার্জ সেকশন। তারা হলে এরকম জিতবে কেন, তাই না, এই সব জায়গাতে? ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। 5 আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ পাওয়ার কথা ছিল, রাজনীতির সহনশীলতার কথা বলা হচ্ছিল, কিন্তু সেগুলো আপনারা নিজেরাই বলছেন, আমরাও জানি যে আশায় গুড়িবালি হয়েছে। কিন্তু এখন যে নির্বাচনী ডামাডোল চলছে, নির্বাচন ডামাডোলে যে এনসিপির কর্ণধার বলা যায়, শীর্ষ নেতৃত্বে যারা নাসিরউদ্দিন পাটোয়ারি বা নাহিদ ইসলাম, এই নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনে প্রার্থী হয়েছেন। সেখানে আমি একটা ভিডিও দেখলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে 2 টাকার কমিশনার বলেছেন। এইটা কি আসলে কোন ধরনের নতুন বন্দোবস্ত বলে মনে হয় আপনার? বা রাজনীতির সহিংসলতা যেটা আমরা বলে আসছি, সেটাও কি আসলে হচ্ছে কিনা? সহনশীলতাটা কেন প্রয়োজন? সহনশীলতার একটা বেসিস আছে, সেটা হলো যে গণতন্ত্রের 2টা অংশ। একটা যদি বলি ফিলোসফিক্যাল টলারেন্স, আর্ট হচ্ছে গণতন্ত্র প্র্যাকটিস করার ক্ষেত্রে একটা সুষ্ঠু নির্বাচন। ফিলোসফিক্যাল টলারেন্সটা কেন? যে আমি যেমন আমার কথা বলতে পছন্দ করি, ঠিক আপনিও আপনার কথা বলতে পছন্দ করেন। তাহলে এমন একটা পরিবেশ থাকতে হবে, আপনি যেন নির্ভয়ে আপনার কথা বলতে পারেন, আমিও যেন নির্ভয়ে আমার কথা বলতে পারি, কেউ কারো কথা বলার জন্য তার কণ্ঠরোধ করবে না। তো তাহলে গণতন্ত্রে এইটুকু থাকবে, বাক স্বাধীনতা থাকবে। চিন্তার স্বাধীনতা যদি কথা বলার স্বাধীনতার রূপ না নেয়, আমি চিন্তা করছি কিন্তু কিছু বলতে পারছি না, তাহলে ওই চিন্তার স্বাধীনতার আসলে একটা অবরুদ্ধ স্বাধীনতা হয়। ফলে চিন্তার স্বাধীনতা, বক্তব্য কি স্বাধীনতা বলছেন? আমি বলছি, শেষ করি। চিন্তার স্বাধীনতার সঙ্গে বাক স্বাধীনতা যুক্ত, এর সঙ্গে যুক্ত যে কথা জানলে কি কথা বলা যায়, সব কথা কি সব জায়গায় বলা যায়? অভ্যুত্থানের পরে এমন এমন কিছু স্লোগান উঠেছে, সেই স্লোগানগুলো কি আমরা এখানে এসে বলতে পারি? সেই স্লোগানগুলো কি কেউ তার বাড়িতে তার সন্তান কিংবা ভাই বোন বাবা মার সামনে বলতে পারে? কিন্তু বললো তো। তার মানে গণতন্ত্রে আবার একটা ধরনের থাকে কি, যে সেলফ ইম্পোজিশন থাকে, যে আমি কতটুকু বলতে পারি। এবং রবীন্দ্রনাথ এই জায়গায় একটা কথা বলেছিলেন, যে শিক্ষার সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষা মানুষকে বোঝায় এইটুকু যে তার সীমা কতটুকু নিজেই বুঝতে পারে। রবীন্দ্রনাথকে যখন কেউ কেউ খুবই কটূক্তি করছিলেন, তখন তাকে বলছে, আপনাকে এত কটূক্তি করছে, জবাব দিচ্ছে না কেন? বলছে, ওরা যে অস্ত্র আমার বিরুদ্ধে উদ্যত করেছে, সেই অস্ত্র স্পর্শ করাও তো আমার জন্য পাপ। মানে একটা রুচিশীল মানুষের সমালোচনাটা কেমন হবে? ফলে রাজনীতিতে সমালোচনা থাকবে, প্রতিপক্ষের প্রতি প্রশ্ন থাকবে, প্রতিপক্ষের রাজনৈতিক বিষয়টাকে বিশ্লেষণ থাকবে, কিন্তু কটাক্ষটা কি ঠিক? এর আগে আওয়ামী লীগ এক সময় ওই মানে আমেরিকার রাষ্ট্রদূতকে কাজের মেয়ের সঙ্গে তুলনা করেছিল না?
এতে করে কি ওই কাজের মেয়ের মতো তাকে ছোট করা গেছে, হাঁসের মাংস খাওয়া নাকি নিজেরা ছোট হয়ে গেছে? ফলে আমার মনে হয় রাজনীতিতে এই জিনিসটা থাকা উচিত। যারা তরুণ রাজনৈতিক নেতা তাদের অন্তত এইটুকু, তাদের কাছ থেকে তো মানুষ প্রত্যাশা করে তারা সিনিয়রদের প্রতি একটু রেসপেক্ট রাখবেন, অথবা তরুণ সিনিয়র বড় কথা না, একটা দুইটা রাজনৈতিক দলের দুইজন মানুষ কথা বললে তারা কি রাজনৈতিক সৌজন্যতা রাখবেন না? রাজনীতিবিদরা তো সমাজকে অনেক কিছু দেন, শেখান, ফলে অভিভাবকের ভূমিকা পালন করেন। তাদের মুখ থেকে এরকম কথাটা কিন্তু কখনোই এটা গণতান্ত্রিক সংস্কৃতি সুলভ না। ফলে যেটা বললাম যে চিন্তার স্বাধীনতা যখন কথা বলার স্বাধীনতা রূপ পায়, তখন তার মানে এই নয় যা খুশি তা করতে পারে। ধন্যবাদ আপনাকে মাহবুব কামাল। সেটা হচ্ছে আজকে নজরুল ইসলাম খান, তিনি বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালট গণনা নিয়ে দুটি ভিডিও সমাজের যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বলা হচ্ছে ওমানে একজন ফেসবুক ব্যবহারকারী জুনাইদ বিন সাদ দাবি করেছেন ওমানে জামায়াত ইসলামের একজন নেতার বাসায় এই দৃশ্য ভিডিও ভাইরাল, বা একটি ভিডিওতে বলা হচ্ছে বাহরাইনে জামায়াতের একজন নেতার বাসায় ধারণ করা হয়েছে এই ভিডিও। যদিও চট্টগ্রাম 3 আসন রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান ভিডিওটি দেখছেন এটি সঠিক কিনা তা যাচাই করা হচ্ছে। নজরুল ইসলাম এই ভিডিও ভাইরালের জন্য শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন। এই যে ঘটনাগুলো ঘটছে, বিএনপি কি মনে করছে তারা জিতে যাবে, সে কারণে একটু গাছাড়া ভাব, সেক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক প্রচারণা চালিয়ে যাচ্ছে জামায়াত? আপনি যেটা বলছিলেন যে বিএনপি গা ছাড়া দিয়েছে তারা বিজয়ী হবে, হ্যাঁ বিএনপি এখন ওভার অপটিমিস্টিক যে তারা জিতবেই, এখন পর্যন্ত সেটাই আছে। কথাটা সেটা না, কথা হচ্ছে দেখেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে মানে যত প্রকারে হয়েছে স্বাধীনতার পর থেকে, হ্যাঁ এইটা মানে বাঙালির উদ্ভাবনী ক্ষমতার একটা বিশেষ পরিচয় বহন করে, হ্যাঁ যত প্রকারে হয়েছে। এবং সবচেয়ে কৌশলী এবং সবচেয়ে ওইটাকে কি বলে আর্টিস্টিক যে ম্যানিপুলেশন হয়েছে সেটা হচ্ছে দিনের ভোট রাতে হওয়া। তারপরে ধরেন যে একজন একাধিক ভোট দেওয়া, এটা তো কমন প্র্যাকটিস, এটা কমন প্র্যাকটিস। 24 আমিডামি নানা রকম ম্যানিপুলেশন হয়েছে। এখন ম্যানিপুলেশন তো আপনার 5ই আগস্ট আমাদের তো মরালিটি উন্নত করে নাই, আমাদের যে পলিটিক্যাল কালচার সেখানে কোনো পরিবর্তন আনে নাই, আমাদের নৈতিকতায় তো কোনো পরিবর্তন আনে নাই, সেটা আমরা দেখছি পরবর্তীকালে। হ্যাঁ আমাদের মানে এরকম একটা অভ্যুত্থানের পরে মানুষের মরালিটি দেখছি, যার মবক্রেসি মানে জাগ্রত হওয়ার কথা ছিল, নানা রকম ডিক্লাইনিং হয়েছে, মানে এগুলি আমরা নানাভাবে দেখছি, যার মবক্রেসি থেকে শুরু করে নানা রকমের মানে অপঘটনা আমরা দেখছি। তো যেহেতু মরালিটির কোনো উন্নতি হয়নি, তাহলে পলিটিক্যাল মরালিটি যেটা সেটারও উন্নতি হয় নাই। এখন এটা আমি বিশ্বাস করি না যে এই মানে সুযোগ থাকলে কেউ অনিয়ম করবে না, এইটা আমি বিশ্বাস করি না। সবাই করবে অনিয়ম, যদি যে করছে না তার সুযোগ নাই বা সে করতে পারছে না, হ্যাঁ এটা সবাই। কারণ নির্বাচনে জেতার জন্য আপনার যা খুশি তাই করতে পারে আমাদের দেশের রাজনীতিবিদরা, তো যারা করছে না তারা সুযোগ পাচ্ছে না, যার সুযোগ আছে সেটা করছে। এখন ওই ভিডিওটা অ্যাকচুয়ালি মানে কি ব্যালট পেপার নিয়ে কি হয়েছে, এটা তো পোস্টাল ব্যালট গণনা হচ্ছিল, অনেকগুলো পোস্টাল ব্যালট ভিডিওতে দেখা গেল, নাম দিয়ে বিলি করা হচ্ছে এরকম একটা বিষয়। পোস্টাল ব্যালট কি আসলে পোস্টাল ব্যালট ইলেকশন কমিশন পাঠিয়েছেন, কিন্তু এগুলো তো যার নামে তো আসবে আসার কথা, কিন্তু অনেকগুলো পোস্টাল ব্যালট দেখা গেল ওখানে সিল মারা হবে, তাই মানে এই ব্যালট গুলোকে নামে নামে দেখা যাচ্ছে পাঠানো হচ্ছে কারো কারো নাম। এটা তো মারাত্মক ব্যাপার, এটা তো মারাত্মক বিষয়টা দেখা গেছে না। তারপরে একটা ব্যাপার আছে যে আপনি সব জিনিস বিশ্বাস করেন না, কারণ এটা এআই যুক্ত, এআই ক্যান আপনার হ্যাঁ, ফলে এটা এআই দ্বারা এখন দেখেন অপোনেন্টকে এটাকে ফাইনাল ড্যামেজ করতে হবে যে এর আশ্রয় এটা অ্যাকচুয়ালি ঘটছে না, এটা এআই দ্বারা এখন দেখেন অপোনেন্টকে আপনার ড্যামেজ করার জন্য এর আশ্রয় নেওয়া হবে। এবং এখন তো আমি বলি এখন মানে সত্যটাও এখন বিশ্বাস করা কঠিন হয়ে গেছে। হ্যাঁ, এবং আমি একটা রস করে একটা কি বলে যে একটা পোস্ট দিছিলাম যে মানে এআই এখন কি বলে যে মানে যারা দোষী, হ্যাঁ তাদের একটা সুবিধা করে দিছে। যেমন তার একটা স্ক্যান্ডাল এআই করলো, তখন সে তার ওয়াইফকে বলতে পারবে আরে এটা এআই করছে, আসলে তো সে বাস্তবেই করছে। ফলে এটা একটা সুযোগ করে দিচ্ছে, দোষীদেরকে সুযোগ করে দিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি একটু রাজিকুজ্জামান রতনের কাছে, রাজিকুজ্জামান রতন,
শুধু এই নির্বাচন কেন্দ্রকে কেন্দ্র করে এনসিপি জামাতের সাথে কেবল বিলীন হয়েছে তা ঠিক না, কিন্তু এখানে দেখা গেল অনেক মুক্তিযোদ্ধারাও সেখানে যুক্ত হলেন। যদি কর্নেল অলির মতো বীর বিক্রম, সেটাও জামাতের সাথে জোটে যুক্ত হলো। তারপরে বিএনপি থেকে বহিষ্কার হলেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, তিনিও যুক্ত হলেন। তাহলে মুক্তিযুদ্ধ বিরোধী যে তকমা যে সংগঠনের বিরুদ্ধে আছে, এই সংগঠনে এই মুক্তিযোদ্ধারা যুক্ত হয়ে আসলে এই দলটাকে মানে মুক্তিযুদ্ধের ইস্যুটাকে চেপে যাবে কিনা, মানে চাপা পড়ার সুযোগ থাকে কিনা? আচ্ছা, ধরুন এখন যদি কেউ বলেন যে হিটলার যা করেছিলেন ঠিকই করেছিলেন, সেই কারণে কি হিটলারের সমস্ত অপরাধ মানুষ ভুলে যাবে? যদি বলে যে মুসলিম তো ইতালির স্বার্থে যা করা দরকার সেটা করেছিলেন, তাহলে কি মুসলিম যে ফ্যাসিস্ট পার্টি গঠন করেছিলেন, এবং আজকে যে আমরা ফ্যাসিস্ট বলে কাউকে অভিহিত করি, ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি গঠন করা, সেটা কি তাহলে সব তার অপরাধ স্খলন হয়ে যাবে? কিংবা ধরুন যে একটা জিনিস খেয়াল রাখুন, মানুষ ইতিহাসের অনেক জিনিস ভুলে যায় না, এটা বংশ পরম্পরায় মনে থাকে, এটা বইয়ে লিখে রাখে না। যেমন সূর্য সেনের ইতিহাস আমরা পড়ি নাই, পড়তে দেওয়া হয় নাই, কিন্তু সূর্য সেনকে মানুষ কিন্তু কোনো না কোনো ফর্মে মনে রেখেছে, প্রীতিলতাকে মনে রেখেছে। আবার আরও একটা জিনিস মনে রেখেছে যে মানুষ কারো সন্তানের নাম কিন্তু মীর জাফর রাখে না। কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে যতই দোষ স্খলন করার চেষ্টা করুক না কেন, এখনও কাউকে রাজাকার বললে সে কিন্তু অপমানিত বোধ করে, তার মানে রাজাকারি কাজটা ভালো হয় নাই। তাহলে মীর জাফর নামটাও যেমন ঠিক না, মানে গ্রহণ করতে চায় না, রাজাকার উপাধিটাও কেউ নিতে চায় না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এরপরে ক্ষোভে নাকি লোভে কিভাবে মানুষ আদর্শচ্যুত হয়, সেগুলোর অনেক ইতিহাস আমাদের এখানে আছে না? এখানে দল বিভক্তির ইতিহাস আছে, ভিন্ন আদর্শে চলে যাওয়ার ইতিহাস আছে, সারা জীবন যিনি যে কথা বলেছেন জীবন সায়ান্নে এসে সেই কথা উল্টো পথে চলার ইতিহাস আছে না? আচ্ছা, ভূপেন হাজারিকার মতন মানুষ যখন বিজেপির টিকিট নিয়ে নির্বাচন করেছিলেন, তার ফলে বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল সেটা কি মানুষ ভুলে গিয়েছিল? অথচ যে ভূপেন হাজারিকা মানুষকে জাগিয়ে তুলবার গান গিয়েছিলেন, তিনি একটা এমপি হওয়ার জন্য আবার বিজেপিতে জয়েনও করেছিলেন। ফলে এগুলো তাই বলে কি মোদির গুজরাটের কসাই আখ্যাটা পানিতে ধুয়ে গেল? ফলে এই জন্য আমরা মনে করি ক্ষমতাতে গেল, হ্যাঁ ক্ষমতায় গেল, ক্ষমতায় যাওয়া আর তার দোষ এবং অপরাধটাকে ক্ষমা করে দেওয়া দুটো এক জিনিস না। ক্ষমতায় তো অনেকভাবে যেতে পারে, ক্ষমতা টাকার ক্ষমতায় যেতে পারে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ক্ষমতায় যেতে পারে, দল এবং অন্যান্য দলের সঙ্গে জোট করে ক্ষমতায় যেতে পারে, হতে পারে না? এরকম অনেক কিছু হয়। ক্ষমতায় যাওয়ার জন্য যেটা নবাব একটু বললেন না, যে সুযোগ থাকলে সুযোগ নেওয়ার মানসিকতাও থাকে, এরকম সুযোগ নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা তো অনেকে করেছে এবং করেছেও। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিচার, যিনি মুক্তিযুদ্ধে যান নেই, সেই রকম একজন জেনারেলের নেতৃত্বে হয়েছে না? হয়েছে তো। ফলে এগুলো আমরা তো দেখেছি। ফলে আমরা মনে করি এটা রাজনীতিতে মানুষ এইভাবেই দেখবে যে নির্বাচন আসলে লোভে অথবা ক্ষোভে, দল তাকে গুরুত্ব দেয়নি এই ক্ষোভে চলে যেতে পারে, অথবা পদ পাওয়ার লোভেও চলে যেতে পারে। ফলে এর মধ্যে রাজনীতি কতটা আছে আর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা কতটুকু আছে সেটা গুরুত্বপূর্ণ। আমরা যখন আলোচনা করছি রাজনীতি নিয়ে, তখন শুধু ব্যক্তির বিষয়টাকে আমরা বিবেচনায় আনবো না, দেখতে হবে কোন রাজনীতিকে তিনি আফোল্ড করছেন। জি জি, ধন্যবাদ। আপনি যদি এটি ছোট্ট করে প্রশ্ন করি যে দুই বীর মুক্তিযোদ্ধা কি লোভে গেলেন না ক্ষোভে গেলেন? তাদের মধ্যে একজন তো সুনির্দিষ্টভাবে তিনি এমপি হওয়ার জন্য গিয়েছেন, কারণ গত কয়েক দফা তাকে নমিনেশন দেওয়া হয়নি। আরেকজনও প্রচণ্ড বিরক্তি ক্ষোভ যে তাকে নমিনেশন দেওয়া হয়নি। এদিকে জামাতের সঙ্গে যাওয়ার ফলে তার ছেলের যেমন নমিনেশনটা কনফার্ম হয়েছে, বিজয়ী হওয়াটাও কনফার্ম হয়েছে, হয়তোবা তিনি আশায় আছেন যদি তাদের এই যুক্ত দল ক্ষমতায় আসে তিনি হয়তো একটা গুরুত্বপূর্ণ পদে আবার যেতে পারবেন। এখানে আদর্শের কোনো জায়গা কি আছে? যদি তাকে জিজ্ঞেস করে আপনি তো বীর বিক্রম, সেদিন কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আপনারা? সামনাসামনি যদি পড়তেন 71 সালে, আজকে এই 2026 সালে এসে যদি বলি সামনাসামনি পড়লে কি দিয়ে ফয়সালা হতো আপনাদের বলুন তো? গলাগলি করে না গোলাগুলি করে? তা আজকে কি সব ভুলে গেলেন? জি, ধন্যবাদ। এটি বলি, এটি জি, সেটা হচ্ছে আপনি বললেন না যে ভূপেন হাজারিকা, শুধু ভূপেন হাজারিকা না, মানবেন্দ্র মুখোপাধ্যায় অলসো, ভিক্টর ব্যানার্জি অলসো, তারা মানবেন্দ্র কিন্তু আপনার হারমোনিয়াম নিয়ে গান গাইছে একসময় বিজেপি পক্ষে, ভিক্টর ব্যানার্জি তো এমপি শিবের জন্য। দেখেন, মানে ইন্ডিয়া এবং বাংলাদেশে, পাকিস্তানের কথা বলতে পারবো না, এমপিশিপ ইজ মোর ভ্যালুয়েবল দেন all kind of morality, all kind of
পলিটিক্যাল ইডিওলজি, এটা অনেক মূল্যবান আমাদের দেশে। মানে এমপিশিপ একটা বিরাট ব্যাপার। এখানে মরালিটির বিনিময়ে কিংবা পলিটিক্যাল কালচারের বিনিময়ে, ইডিওলজির বিনিময়ে এটা মানুষ অর্জন করতে রাজি আছে। মানে এত মধু এটার মধ্যে। আপনি নির্বাচন প্রসঙ্গে আসি বলছি না, এবং এইটা এমপিশিপ, এইটার যে আকাঙ্ক্ষা না, ইট সারপাসেস অল টাইপ অফ অনেস্টি। এমপিশিপের, আমি সেদিন একটা টক শোতে বলছি, এমপিশিপের জন্য সবকিছু বিসর্জন দিতে রাজি আছে। মানে এটা যে কি একটা অদ্ভুত ব্যাপার, হ্যাঁ, এটা আমার মাথায় ঢুকে না। এবং যত খুবই কম সময় একটা প্রশ্নে চলে যায়, সেটা হচ্ছে ইসির পক্ষ থেকে বলা হয়েছে 15% অস্ত্র, বা তার 24 অভ্যুত্থান যে লুট হয়েছে তার 15% অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এই অস্ত্রগুলো নির্বাচনে ব্যবহার হবে কিনা, আজকেও আমরা দেখেছি বগুড়াতে বিএনপি জামায়াতের সংঘর্ষ হয়েছে। আগামী নির্বাচনটাকে কতটা সংঘাত মুক্ত, সংঘর্ষ মুক্ত বলে হবে বলে মনে হয় আপনার? শুনেন, আজকে একটা রিট হয়েছে তো ইলেকশন মানে জন্য, সেখানে কিন্তু একটা কারণ দেখানো হয়েছে, ইলিগাল আর্মস। ইলিগাল আর্মস এর কারণে নির্বাচন সুষ্ঠু নাও হইতে পারে। তো ফলে এটা 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 তো একটা ভ্যালিড কোশ্চেন। এটা একটা ভ্যালিড কোশ্চেন যে এই যে 5ই আগস্টের পরে যে থানাগুলি লুট হইলো, হ্যাঁ, তারপরে আপনার অস্ত্র ব্যবহারের যারা ব্যবহার করবে তারাও দে আর মুভিং অ্যাট লার্জ, স্বাধীনভাবে তারা ঘুরে বেড়াচ্ছে, যারা জেল থেকে মুক্ত পাইছে, সন্ত্রাসী। তারপরে এমনও হচ্ছে, কথা আছে যে আন্ডারগ্রাউন্ড লেফটিস্ট পার্টিগুলি যারা অস্ত্রের মানে অস্ত্রবাজিতে তারা যারা এক্সপার্ট, দক্ষ, তাদেরকেও ইলেকশনে ব্যবহার করা হইতে পারে। এটা আগেও হয়েছে কিন্তু, হ্যাঁ, তাদেরকে টাকা পয়সা দিয়ে অস্ত্রবাজিতে ব্যবহার করা। ফলে অস্ত্র একটা বড় ব্যাপার। আমি তো কয়েকটা টেলিভিশনে প্রশ্ন করছি যে যেহেতু তফসিল ঘোষণার পরে আপনার ইলেকশন কমিশনের কাছে সব দায়িত্ব চলে যায়, এই অস্ত্র উদ্ধারের দায়িত্ব এখন সরকারের না, ইলেকশন কমিশন সরকারকে বলবে, সরকার তার আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভেট করবে এবং ইলেকশন কমিশন তো আমরা দেখতেছি না যে সেইভাবে তারা এটা করছে। তো ফলে ইলিগাল আর্মস রেখে একটা সুষ্ঠু নির্বাচন করা, তার চেয়ে বড় কথা দেখেন, এটা তো মানে আমাদের সোসাইটি এই যে গত কয়েক মাসে, গত ধরেন 14-15 মাসে যে মবক্রেটিক যে কালচার গড়ে উঠছে, হ্যাঁ, এবং এই মবক্রেটিক কালচারের সঙ্গে যদি আপনার অস্ত্র যুক্ত হয় তাহলে একটা ভয়াবহ ব্যাপার বয়ে দাঁড়া যাবে। হাতে কম সময়, আমি একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। রাজিকুজ্জামান রতন, মুস্তাফিজ ইস্যুটা এখন বিশ্ব টি-20 বিশ্বকাপ বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ আইসিসির সাথে, বিসিবি আইসিসির সাথে কালকেও ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন, কথাবার্তা হচ্ছে। সেখানেও আবারও তারা শক্ত অবস্থান জানিয়ে দিয়েছে বিসিবি যে তারা ভারতে খেলতে যাবে না। এই মুস্তাফিজ ইস্যু নিয়ে ইন্ডিয়াতে খেলতে না যাওয়াটা আগামীতে যদি বলি আইসিসিতে বা ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান কি হতে পারে, বা সিদ্ধান্তটা কি ঠিক নাকি ভুল? অদ্ভুত ব্যাপার এটা। রাজনৈতিক বিষয়টাকে আমরা খেলার মাঠে নিয়ে আসছি যেমন বারবার, ঠিক তেমনি একটা অনৈতিক জিনিস বলবো এভাবে, একজন খেলোয়াড় সে কি তার ধর্মের পরিচয় বিবেচিত হবে? ওখানে ভারতে মুস্তাফিজকে যেভাবে ট্রিট করা হলো, তাকে তো খেলোয়াড় হিসেবে ট্রিট করা হলো না, তার ধর্মের পরিচয় ট্রিট করা হলো। বাংলাদেশেও কি তাহলে আমরা খেলোয়াড়দেরকে ধর্মের পরিচয় ট্রিট করব? যখন ভারতের কেউ খেলতে আসেন তখন তো ভারত রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আসবেন, বাংলাদেশ থেকে যখন খেলতে যাবেন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যাবেন। যেমন ধরুন অলিম্পিকে যখন কোনো একটা গোল্ড মেডেল পাওয়ার পরে তার জাতীয় পতাকা ওঠে, বেশিরভাগ খেলোয়াড়রা দেখেন তখন কাঁদতে থাকে, কারণ দেশের কি গভীর আবেগ তাদের মধ্যে থাকে যে আমার দেশের পতাকা উঠছে, আমার পরিশ্রম দেশটাকে ঊর্ধ্বে তুলে রেখেছে। ফলে খেলার মধ্য দিয়ে তারা তো একটা অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা পালন করে। কিন্তু ইন্ডিয়াতে যে ঘটনাটা ঘটেছে, তারা টাকা দিয়ে পারচেজ করেছে, আবার তারাই আবার রিফিউজ করেছে। এইটা দেখুন, এটা ভারতের যারা খেলোয়াড় আছেন, ভারতের যারা গণতান্ত্রিক মানুষ আছেন, যারা খেলার মাঠে এই ধরনের নোংরা মানে সাম্প্রদায়িকতা চর্চা করতে চান না, তারাও কিন্তু এটার প্রোটেস্ট করেছেন। আমাদেরও এই জিনিসগুলো একটু খেয়াল রাখা দরকার যে আমরা একটা যে সাম্প্রদায়িকতাকে আর একটা সাম্প্রদায়িকতা দিয়ে যেন আমরা মানে কন্টেস্ট করতে না যাই, তাহলে দুই দেশেই কিন্তু এটা বাড়তে থাকবে। সেটা আমাদের প্রতিবেশীমূলক যে সম্পর্ক সেটাকে যেমন ক্ষতিগ্রস্ত করবে, খেলোয়াড়দের মধ্যে যে খেলোয়াড়ি সুলভ আচরণ সেটাকেও যেমন নষ্ট করবে। আমরা শেষ পর্যন্ত খেলার মাঠে খেলাটাকে ধর্ম দিয়ে ভাগ করব, এইরকম জায়গা যেন না হয়। ওই যে অনেক আগে না বলছে না যে তেলের শিশি ভাঙলে তোমরা শিশুর উপর রাগ করো, তোমরা বুড়ো শিশুরা যে দেশটা ভেঙে ভাগ করো। তো এইরকম প্রশ্ন যে আমরা এইরকম ভাগাভাগি চলতেই থাকবে, এটা বন্ধ হওয়া উচিত। আমরা মনে করি
যে একটা অন্যায়কে আর একটা অন্যায় দিয়ে নয়, বরঞ্চ অন্যায়ের প্রোটেস্ট থাকা উচিত এবং আমরা সেই অন্যায়টা করবো না। ছোট্ট করে প্রশ্ন সেই নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে কিনা যে এই যে ঘটনাটা ঘটলো, সেরকম নিরাপত্তার সংখ্যা পাকিস্তানে যখন শ্রীলঙ্কার খেলোয়াড়রা খেলতে গিয়েছিল তখন কি হয় নাই, হামলা হয়েছিল, এরকম নিরাপত্তার সংখ্যা শ্রীলঙ্কায় হয়নি।